ধরো তুমি একটা আপেল খাচ্ছ, গ্রিন আপেল খাচ্ছ, যখনই তুমি একটা সলিড বাইট দিলে, এক চাঙ্ক মানে নিলে ওখান থেকে, তুমি দেখবে একটা ব্লাডের ছাপ, তখনই তুমি কিন্তু ধরে নেওয়া উচিত তোমার কিন্তু জিঞ্জাইভাইটিস অলরেডি স্টার্টেড, তোমাকে এটাকে স্টপ করতে হবে। আমাদের মুখের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়ার সাথে যদি তুমি ধরো খাবার যদি যখন মিলিত হচ্ছে, ঠিক আছে, খাবার যে কোনো টাইপের স্টিকি ফুড যখন মিলিত হচ্ছে, এবার স্টিকি ফুড থেকে যেটা জিনিসটা হচ্ছে অ্যাসিড ফর্মেশন হচ্ছে, অ্যাসিড ফর্মেশন থেকে হয়ে শুরু করে একটা ওখানে আমরা প্লাক তৈরি হচ্ছে। ওই প্লাক নিত্যদিন তুমি যদি পরিষ্কার যদি না করেছো, ঠিক আছে, একটা স্টিকি ফিল্ম যাকে বলে। তো হোয়াট ইজ প্লাক যদি আমরা বলি, একটা স্টিকি ফিল্ম যেটাকে বলি, ওটা দাঁতের উপরে মানে চিপকে বসে থাকে। দাঁতে এখানে কিন্তু মূলত কোনো কিছু হয় না, এটা একটা মিথ একটা যে স্কেলিং করলে দাঁত নড়ে যাবে, একদম ভুল কথা। মানে ব্যাপারটা হচ্ছে কে কোন স্টেজে স্কেলিংটা করা আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিসটা। স্কেলিং জিনিসটা যেটা হচ্ছে দাঁত পরিষ্কার করা, মাড়ি বা দাঁতের এখানে ক্ষয়, এনামেল ক্ষয় কিচ্ছু হয় না। দাঁতের উপরে যে পোর্শন যেটা জমে থাকা, যেটাকে বলি আমরা ওই প্লাক থেকে যেটা টাটার, যেটা যারা ফেলে রেখে রেখে পাথর যেটা জন্মাচ্ছে, পাথরটাকে পরিষ্কার করা হয়। দাঁতে এমন কিছু জমে থাকে যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এটি চুপি চুপি ক্ষতি করে থাকে এবং গর্ভাবস্থাতেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো স্কেলিং সম্পর্কে। নমস্কার, গৌরীদেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ডেন্টাল সিনিয়র সার্জন অ্যান্ড প্রফেসর ডক্টর সোমনাথ চক্রবর্তী স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই জানতে চাইবো, আমরা যখন সকালে উঠি তখন প্রত্যেকেরই মুখে একটা দুর্গন্ধ ওঠে, এটা কেন হয়? এটার কি কোনো কারণ রয়েছে যেটা আমরা সকলেই জানি না? দেখো, যেটা কোশ্চেন যেটা করলে মৌপ্রিয়া, সত্যি এটা একটা আমাদের নিত্যদিন জীবনে প্রত্যেক দিনই আমরা ফেস করি, এটা তুমি আমি আমরা সবাই ফেস করি, যে মুখ দিয়ে একটা গন্ধ। এবার এই যে মুখ দিয়ে যেটা গন্ধ, যেটা সেটা তুমি নিজে হয়তো অনেক ক্ষেত্রে ফিল করতে পারবে না, তোমার অপোজিটে যারা বসে থাকেন বা যারা আছে তারা কিন্তু একটা গন্ধটা পাবে, হ্যালিটসিস বলে ওটাকে আমাদের ডাক্তারি ভাষায়। এবার সেটার কারণ কিন্তু অনেক আছে, ঠিক আছে। মূলত কারণ কিন্তু সেটা হচ্ছে আমাদের ইমপ্রপার ওরাল হাইজিন যদি ভালো করে যদি না মেনটেন করে রেখেছো, সেই ক্ষেত্রে মাড়ির রোগ তার হচ্ছে ফার্স্ট কারণ একটা। এটার প্রতিকার কিভাবে করব? মাড়ির রোগ প্রথমে তোমাকে যদি বলি, ওটা তোমার মাড়ির রোগ যেটা শুরু যেটা হয় সেটা তখন প্রথম যেটাকে বলি আমরা জিঞ্জাইভাইটিস, মানে মাড়ির প্রথম রোগ যেটা ধাপ যেটা শুরু, সেটা কি করে বুঝবে? প্রথমে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হেলদি জিঞ্জাইভা আর জিঞ্জাইভাইটিস, মানে মাড়ির ক্ষয় শুরু হয়েছে কি করে বুঝবে? প্রধানত মাড়ি তুমি দেখবে লাল, সোলেন মানে একটু ইনফ্লেম মানে ফুলে যাওয়া, টেন্ডার টিপলে একটুখানি ব্যথা, বা ব্লিডিং হচ্ছে, সেটা হচ্ছে তোমার মানে ইনিশিয়াল মানে মাড়ির ক্ষয়, বা আমরা বলি আর্লি জিঞ্জাইভাইটিস স্টার্ট হয়ে গেছে। আরও কি করে বুঝবে? ধরো তুমি একটা আপেল খাচ্ছ, গ্রিন আপেল খাচ্ছ, যখনই তুমি একটা সলিড বাইট দিলে, এক চাঙ্ক মানে নিলে ওখান থেকে, তুমি দেখবে একটা ব্লাডের ছাপ, তখনই তুমি কিন্তু ধরে নেওয়া উচিত তোমার কিন্তু জিঞ্জাইভাইটিস অলরেডি স্টার্টেড, তোমাকে এটাকে স্টপ করতে হবে। তো এইটা হচ্ছে বেসিক জিনিস। আর্লি জিঞ্জাইভাইটিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি এক কথায় যেটা বলি, টেন্ডার, সোলেন অ্যান্ড ব্লিডিং ফ্রম জিঞ্জাইভা, সেটা হচ্ছে আমাদের জিঞ্জাইভাইটিস, ঠিক আছে। এবার মূলত জিঞ্জাইভাইটিস জিনিসটা কী করে হচ্ছে সেটা আগে তোমাকে বলে দিচ্ছি। জিঞ্জাইভাইটিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মুখের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়ার সাথে যদি তুমি ধরো খাবার যদি যখন মিলিত হচ্ছে, ঠিক আছে, খাবার যে কোনো টাইপের স্টিকি ফুড যখন মিলিত হচ্ছে, এবার স্টিকি ফুড থেকে যেটা জিনিসটা হচ্ছে অ্যাসিড ফর্মেশন হচ্ছে, অ্যাসিড ফর্মেশন থেকে হয়ে শুরু করে একটা ওখানে আমরা প্লাক তৈরি হচ্ছে। ওই প্লাক নিত্যদিন তুমি যদি পরিষ্কার যদি না করেছো, ঠিক আছে, একটা স্টিকি ফিল্ম যাকে বলে। তো হোয়াট ইজ প্লাক যদি আমরা বলি, একটা স্টিকি ফিল্ম যেটাকে বলি, ওটা দাঁতের উপরে মানে চিপকে বসে থাকে, বেসিক্যালি ফুড ডেবরিস থেকে স্টার্ট হয়। এটা কি দিনের পর দিন স্তরটা পড়ে যায়? হ্যাঁ, এবার তুমি যদি চিকিৎসা যদি না করেছো, মানে ওটাকে যদি রিমুভ যদি না করেছো, কীভাবে রিমুভ করবে? ব্রাশিংয়ের মাধ্যমে, ফ্লসিংয়ের মাধ্যমে, ঠিক আছে, তো ভালো করে মাউথওয়াশ ইউজ করার জন্য। তুমি যদি ওটাকে ইগনোর করতে থাকো, তাহলে আমি যেটাকে বলেছি আগের এপিসোডে, তখন তোমাকে এটা আস্তে আস্তে কিন্তু ডেন্টাল ট্রিটমেন্ট কিন্তু কস্টলি হয়ে যাবে। বাট নেগলিজেন্স
থেকেই হচ্ছে মেন কারণ জিনিসটা। এবার আমি মানে মেন টপিকে ফিরে আসছি। সেটা যেটা হচ্ছে ওই যে বললাম অ্যাডহেসিভ, যেটা যখনই আমরা মানে ওটা স্টিকি একটা ফিল্ম, যেটা ইট অ্যাডেটস অন দ্য টিথ সারফেস, ঠিক আছে? তো তো এবার ওইটা যেটা কী করে হচ্ছে, এবার ধরো গুড ব্যাকটেরিয়া যখন মানে খাবারের সাথে যখন মানে স্টিকি ফুডের সাথে যখন মানে মিলিত হচ্ছে, সেখান থেকে যেটা কী হচ্ছে, একটা অ্যাসিড ফর্মেশন হচ্ছে, সেটা দাঁতের ব্যাকটেরিয়া কারণ হয়ে যাচ্ছে। এবার ওই প্লাক যেটা হচ্ছে ইনিশিয়ালি একটা লেয়ার তোমার দাঁতের ওপরে যেটা থাকছে ফুড ডেব্রিজ, ওটা নিত্যদিন কিন্তু রিভার্সেবল, মানে ভালো করে ব্রাশিং, ফ্লসিং, মাউথ ওয়াশ করলে কিন্তু প্রত্যেক দিন হয়ে যায়। বাট কিন্তু যারা করতে পারে না, সেটা আস্তে আস্তে কী হয়, ওভারনাইট, ফোর্টনাইট মানে 15 ডেজ পর আস্তে আস্তে আরেকটা স্তর, মোটা স্তর পড়তে থাকলো। এরপর আস্তে আস্তে হয়ে হয়ে তুমি দেখবে টাটার, মানে হচ্ছে ক্যালকুলাস, মানে দেখবে দাঁতের মধ্যে পাথর, দাঁত আর মাড়ির উপরে দেখবে একটা পাথরের লেয়ার জমতে শুরু করলো। তখন সেটা হয়ে গেল অ্যাডভান্স জিঞ্জাভাইটিস স্টেজ, বা আমরা বলি পেরিওডন্টাইটিস, মানে দাঁতের অলরেডি আমাদের মানে কি বলে মাড়ির পচন অলরেডি স্টার্ট হয়ে গেছে। মাড়ির রোগ যাকে আমরা বলি পাইরিয়া, মুখ দিয়ে রক্ত, মানে ব্লিডিং ফ্রম গামস, বাজে গন্ধ, দাঁত নড়বড় করছে, হ্যাঁ, মানে সোলেন, বোন লস দেখা যায় মাড়ির মধ্যে, সেগুলো হচ্ছে এখান থেকেই স্বপ্ন শুরু হচ্ছে। শীতকালেও দেখা যায় মাড়ি ফুলে যাচ্ছে, যেগুলো আপনি বললেন যে লক্ষণগুলো, এটাও কি ওটার সাথেই জড়িত? শীতকালে দেখো ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা অনেকটাই দেখি যে মাড়ি হাইপারট্রফি, মানে ইনফ্লামেশন অফ গামস যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা মূলত তোমার মানে ব্যাপারটা হচ্ছে যেটা আমি বললাম এই কারণের জন্যই তোমার হচ্ছে। সাথে যেটা দেখছি এবার যাদের বেশি কাজে দেখা যাচ্ছে, যাদের ধরো রাখো তোমাদের যাদের সুগার আছে, হ্যাঁ, যাদের হচ্ছে তোমার ধরো সুগার আছে, ডায়াবেটিস পেশেন্ট, তার সাথে তোমার ধরে চলো যারা রেগুলার স্মোকিং করছে, অ্যালকোহল নিচ্ছে, ব্রাশিং টেকনিক, পুর ওরাল হাইজিন মেনটেন করছে, তারা ভালো মেনটেন করতে পারছেন না, তাদের একটা কারণ ডায়াবেটিস হয়ে গেল। আচ্ছা, নিত্যদিন যারা প্রেশারের ট্যাবলেট খায় যারা, ঠিক আছে, তাদের কিন্তু সেই এফেক্ট কিন্তু মাড়ির উপর থাকে। তো আমি বারবার করে বলবো মাড়ি ভালো রাখা সত্যি খুবই দরকার, কেন ওটা মাড়ি যদি না ভালো রাখো, ভিত হচ্ছে মাড়ি, ভারী যদি না রাখো তাহলে বোন লস হয়ে যাবে, বোন লস যদি আর্লি যদি স্টার্ট হয় তাহলে কিন্তু আমার দাঁত কিন্তু আর্লি পড়ে যাবে। সেক্ষেত্রে মানে রেগুলার পিরিয়ডিক চেক আপ, আমরা যেটাকে বলি ভালো করে মাড়ি রাখার জন্য, কি করে মাড়িটাকে ভালো রাখার জন্য কী কী টপিক, যেটা আমি একটা নেক্সট যেটা ডিসকাস করছি, ঠিক আছে? তো মেন যেটা হচ্ছে শীতকালে যেটা বললাম, তো এই কারণের জন্য আর একটা যেটা আছে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, ভিটামিন কোনটা, ভিটামিন সি যদি ডিফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হওয়া কিন্তু স্বাভাবিক। স্যার, স্কেলিং কিভাবে করা হয়? মাড়ি রোগ থেকে শুরু হচ্ছে, তবে মাড়ির রোগের প্রতিকার জিনিসটা কি আছে ডিপেন্ড করছে আমাদের ওই যে বললাম জিঞ্জাইভাইটিস, মানে আর্লি, মডারেট অ্যান্ড সিভিয়ার, তিনভাবে আমরা ভাগ করছি। মানে ইনিশিয়াল মাড়ি রোগ যাদের স্টার্ট হচ্ছে, তারপর যাদের আরেকটু অনেকটা ডেভেলপ হয়েছে, তাদের সিভিয়ার মানে হচ্ছে একদম পাইরিয়া স্টেজ, মানে হচ্ছে একদম যাকে বলে পুরো টোটালি মানে অ্যাডভান্স পেরিওডন্টাইটিস যেটাকে বলছি। তো এবার ব্যাপারটা হচ্ছে ইনিশিয়াল লাইন অফ ট্রিটমেন্ট যেটা হচ্ছে স্কেলিং। এবার স্কেলিং আমরা যেটা অনেক বছর আগে যেটা আমরা করতাম হ্যান্ড স্কেলিং, তো হ্যান্ড স্কেলিং অনেক টাইম লাগতো, সেক্ষেত্রে তারপর আমরা চলে আসি আমরা মেশিন স্কেলিং। এবার এখন যেটা সবথেকে যেটা ভালো যেটা হবে সেটা হচ্ছে আলট্রাসনিক্স মেশিন দিয়ে আমরা যদি স্কেলিং করি, তাহলে কি দাঁতের যে পাথর যেগুলো দাঁতে, এখানে কিন্তু মূলত কোনো কিছু হয় না। এটা একটা মিথ একটা, যে স্কেলিং করলে দাঁত নড়ে যাবে, একদম ভুল কথা। মানে ব্যাপারটা হচ্ছে কে কোন স্টেজে স্কেলিংটা করা আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিসটা। যেমন আমি বললাম ইনিশিয়াল ডেজে এবার ইনিশিয়াল লাইন অফ ট্রিটমেন্টে আর্লি থেকে মডারেটের মধ্যে কিছু করা না, কিন্তু তুমি যখন একদম লাস্ট স্টেজে এসে যখন অলরেডি দাঁত নড়বড় করাচ্ছ, তখন তুমি যদি বলো যে স্যার আমি ট্রিটমেন্ট করাবো, স্কেলিং করাবো, তখন নড়া দাঁত যেটা অলরেডি নড়ছে, ওই পাথরটা হাঁটিয়ে দিলে তখন আরেকটু দাঁতটা নড়বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মানুষের মাথায় একটা তোমার থেকে যাচ্ছে যে দাঁত আমার নড়ে গেছে স্কেলিং করে, বাট এটা ভুল কথা। মানে কেস সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট, মানে সেই যখন তুমি কেস মানে স্কেলিং করিছো, সেটা তোমার অ্যাডভান্স না হয়ে যদি ইনিশিয়াল বা আগে তারপরে মডারেট স্টেজে করলেও এই জিনিসটা ফেস করতে না, তাহলে এটা একটা মিথ। একটা স্কেলিং হচ্ছে দাঁত পরিষ্কার করা, সাদা করা কিন্তু নয়। সাদা যেটা করা সেটা হচ্ছে টুথ হোয়াইটনিং, আমি আগের বারে বলেছিলাম। যেটা স্কেলিং হচ্ছে দাঁতের যত সব আবর্জনা বলতে প্লাক, টার্টার, ক্যালকুলাস যেগুলো বলছি আমি, সেগুলোকে পরিষ্কার করা। এবার স্কেলিংও তোমার দুরকম টাইপস হয়, একটা হচ্ছে সুপ্রা জিঞ্জাইভাল, একটা সাব জিঞ্জাইভাল। সুপ্রা মানে হচ্ছে মাড়ির উপরে যেটা দাঁত আর মাড়ির উপরে যেটা তোমার থাকে পাথরগুলো, সেটাকে পরিষ্কার করা। অনেক ক্ষেত্রে আমাদেরকে রুট প্ল্যানিং করতে, যাদের পাইরিয়া হয়ে গেছে বা যাদের দাঁত নড়ছে বা দাঁতে ইনফেকশন আছে, সেগুলোতে আমরা রুট প্ল্যানিং করতে হয়, তখন আমরা সাব জিঞ্জাইভাল
স্কেলিং অ্যাডভাইস করি, যেটা একদম নিচে থেকে মাড়ির ভেতর থেকেও একটু ভালো করে ওয়াশ করে আর একটু একটা অ্যাডভান্স পেরিডন্টাল সার্জারি বলে, সেটা সিভিয়ার মানে যখন পেরিডন্টাল মানে একদম সিভিয়ার স্টেজে তখন আমরা এইসব প্ল্যানগুলো করি। স্যার আপনি যে বললেন মানে পাইরিয়া হয়ে গেলে স্কেলিং করালে তখন দাঁত নড়বে, তো পাইরিয়া হওয়ার পর কি চিকিৎসা আছে? পাইরিয়া দেখো ব্যাপারটা হচ্ছে পাইরিয়া হওয়ার পর কোনো চিকিৎসা বলতে গেলে তোমাকে পাইরিয়া মেনটেনেন্স করতে হবে। এগুলো ব্যাপারটা হচ্ছে যখন অ্যাডভান্স স্টেজে যখন পৌঁছে যায় না তখন মানে রোগ ব্যাপারটা হচ্ছে মানে বললাম যে এটা কোনোদিন ঠিক হবে না, এটা তোমাকে মেনটেন করতে হবে। ইনিশিয়াল স্টেজে যেমন জিঞ্জাইভাইটিস কিন্তু রিভার্সিবল, আমি প্রথম থেকে এক কথা বলছি, জিঞ্জাইভাইটিস কিন্তু রিভার্সিবল। যেমন হচ্ছে রিভার্সিবল, কেন রিভার্সিবল? যখন ইনিশিয়াল বর্ডার লাইনে তোমার যখন ব্রাশ করতে যাচ্ছ তখন একটু ব্লিডিং পাচ্ছ, বা তুমি আপেল কামড়া থেকে যখন তুমি দেখছো গ্রিন আপেল যখন কামড়া থেকে যখন তখন দেখছো যে একটা ব্লিডিংয়ের ছাপ হচ্ছে, হ্যাঁ, তার মানে তোমার ধরে রাখা উচিত যে তোমার অলরেডি জিঞ্জাইভাইটিস স্টার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেটা বললাম, তুমি তখনই যদি তুমি কারেক্ট স্টেপটা নাও, ডেন্টিস্টের কাছে গিয়ে ভালো চেক আপটা করিয়ে নিলে, চেক আপ করবার পর দরকার পড়লে স্কেলিং করাও, বা যদি কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে সেটা আমার ডেন্টিস্ট বলে দেবে তোমাকে, সেটা একটা ব্যাপার হলো। বা আরও যদি তোমার সিস্টেমিক কিছু থাকে তার একটা টোটাল টেস্ট করিয়ে তোমাকে কি ওষুধ নিতে হবে, বা কি মাউথওয়াশ ইউজ করতে হবে, কি ফ্লস ইউজ করতে হবে, সেটা তোমার ডেন্টিস্টই তোমাকে বলে দেবে। ইনিশিয়াল ডেজে যদি তুমি করো তাহলে কিন্তু এটা রিভার্সিবল। অবশ্যই নিত্যদিন তোমাকে কিন্তু ভালো ফ্লোরিডেটেড টুথপেস্ট ইউজ করতে হবে, ফ্লসিং ইউজ করতে হবে, মাউথওয়াশ ইউজ করতে, তাহলে কিন্তু এটা টোটালি রিভার্সিবল, জিঞ্জাইভাইটিস কিন্তু একদম ঠিক হয়ে যাবে। কিন্তু যদি তুমি একদম মানে লাস্ট স্টেজে পৌঁছে যাও, মানে অ্যাডভান্স সিভিয়ার কেস মাড়ির রোগ যেটাকে বলে ক্রনিক পেরিডন্টাইটিস, সেক্ষেত্রে তোমাকে রেগুলার মানে কি মানে প্রিডিক্যাল চেক আপে তোমাকে থাকতে হবে, নিয়মিত বছরে 2 বার করে স্কেলিং করতে হবে। স্কেলিংয়ে যদি না কাজ হয় তখন তোমাকে রুট প্ল্যানিং করতে হবে, বা পেরিডন্টাল কিছু সার্জারিজ আছে তখন সেক্ষেত্রে তোমাকে করতে হবে। এবার দরকার মাড়ি যদি প্রচণ্ড নেমে গেলে তখন তোমাকে রুট ক্যানাল করতে হবে, আরও অনেক বিভিন্ন ট্রিটমেন্ট আছে দাঁতকে বাঁচা রাখার জন্য। বাট আমি বলবো এত স্টেজে না গিয়ে ইনিশিয়াল যখনই দেখছো যে ব্রাশ করার সময় যেটা ইনিশিয়ালি দেখে এটা ব্লিডিং বেরোচ্ছে, হ্যাঁ ব্লিডিং বেরোচ্ছে বা ব্লিডিং হচ্ছে, বা আপেল খাওয়ার সময়, এটা অনেক কারণে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা যাই হোক, তুমি নিয়ার বাই ডেন্টিস্টের কাছে গিয়ে পরামর্শ নাও ওনার কাছ থেকে কী করণীয় উচিত। ইনিশিয়াল ডেজে করলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ব্রাশ করতে গিয়েও রক্ত পড়তে দেখা যায়, তো সেক্ষেত্রে এটাও কি পাইরিয়ার লক্ষণ? একদম, এটা ইনিশিয়াল মানে যেটা বললাম যে ইনিশিয়াল জিঞ্জাইভাইটিস মানে আর্লি জিঞ্জাইভাইটিস, ওই যে বললাম লাল টেন্ডার, হ্যাঁ যে মাটিতে থাকছে লাল টেন্ডার থাকছে, মানে টেন্ডার টাচ করলে ব্যথা, সোলেন ইনফ্লামেশন জিনিস থাকে, এটা তোমার বেসিক্যালি প্লাক বিল্ড আপ থাকছে, মানে দাঁতের ওপরে প্লাক হয়ে গেছে। এবার ইনিশিয়াল ডেজে সেটাকে পরিষ্কার করলেই কিন্তু তোমার ঠিক হয়ে যাবে স্কেলিংয়ের মাধ্যমে বা ফ্লসিং, বা এখন তোমার ওয়াটার ফ্লসার বেরিয়ে গেছে, ডেলি যদি তুমি ওয়াটার ফ্লসার ইউজ করো, মানে একটা ওয়াটার জেট টাইপের, খুব সুন্দরভাবে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে একদম পুরো। তো এটা হচ্ছে তার মোড অফ ট্রিটমেন্ট তোমার এই জিনিসটা। তো এটাকে মানে আমি বলবো এটা রুটিন মাফিক যদি আমরা যদি করতে পারি তাহলে কিন্তু এটা মানে আমরা কিন্তু মাড়ি রোগ থেকে কিন্তু অনেকটাই আমরা ভালো থাকবো। এই স্কেলিং করতে গিয়ে কি ব্যথা অনুভব হয়? একদমই নয়, স্কেলিং বললাম জিনিসটা যে ইনিশিয়াল ডেজে কোনো কিছু অসুবিধা, স্কেলিং জিনিসটা যেটা হচ্ছে দাঁত পরিষ্কার করা, মাড়ি বা দাঁতের এখানে ক্ষয় এনামেল ক্ষয় কিচ্ছু হয় না। দাঁতের উপরে যে পোর্শন যেটা জমে থাকা, যেটাকে বলি আমরা ওই প্লাক থেকে যেটা টাটার, যেটা যারা ফেলে রেখে রেখে পাথর যেটা জন্মাচ্ছে, পাথরটাকে পরিষ্কার করা হয়। সেক্ষেত্রে এবার ব্যাপারটা যাদের এনামেল একটু পাতলা হয় তাদের হয়তো একটু মাইল্ড সেন্সিটিভিটি একটুখানি হলো, বাট ওটা স্কেলিংটা করবার পর কিন্তু ওটা ঠিক হয়ে যাবে, আর কারো আবার হয়ও না। এই স্কেলিং এর খরচা কত রয়েছে? দেখো ডিপেন্ড করছে তোমার এটা ডিপেন্ড যেটা করছে সেটা হচ্ছে তুমি কেমন ক্লিনিকে কাজ করাচ্ছ, জিনিসটা কোন ডক্টর কাজ করছে, ঠিক আছে, তো তার এক্সপিরিয়েন্স কী জিনিসটা হচ্ছে, বা তার মেশিনারিজ, এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে হাইজিনিক একটা। আমি অবশ্যই সাজেস্ট করব ডেন্টাল ক্লিনিকে বা এমন হসপিটাল যাবে যেখানে অটোক্লেভিং থেকে শুরু করে, মানে মেন হচ্ছে হাইজিনিকের উপর যেন মানে তারা যেন লক্ষ্য রাখে। হাইজেনিক মেন হচ্ছে হাইজেনিক, সেখানে যেন কম্প্রোমাইজ না করা হয়। সেক্ষেত্রে একটু কস্ট একটু লাগবে, বাট জেনারেলি সেটা সাধ্যের মধ্যেই কিন্তু। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।